আসসালামু আলাইকুম। আপনাদেরকে মানে কমেন্ট করতে বলছিলাম যে মিসিং টপিক, আপনারা তো কেউ কমেন্টই করলেন না তেমন। তাহলে যে একজন একটা ছবি দিছেন, লিখে একটা ছবি দিছেন, ছবিটা দেখতে হবে। আর তেমন কোনো পাইনি আমি, তো সবগুলোই মনে হয়ে গেছে। তারপর আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি। একজন বলছে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার 1970। লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারটা হলো 1970 সালে, যেটা ইয়াহিয়া খান দিয়েছিলেন। ইয়াহিয়া খান দেন 1970-তে, এবং উনি যখন প্রেসিডেন্ট হন তখন দিয়েছিলেন যে আসলে এই লিগ্যাল এলএফও, যেটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এটার উদ্দেশ্য ছিল বেসিক্যালি পাকিস্তানের নির্বাচন সংক্রান্ত বিধিমালা, এবং এখানে ছিল যে ভোটার থাকবে কি রকমের হবে, প্রদেশ ভিত্তিক আসন হবে, প্রাদেশিক স্বায়ত্তশাসনও থাকবে, প্লাস হলো ফেডারেল গভর্নমেন্ট থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা, ফেডারেল গভর্নমেন্ট মানে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট একটা, এমএলএ নির্বাচিত হবে, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, আর একটা হলো এমএলএ মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মেম্বার অফ লেজিসলেচার অ্যাসেম্বলি, লেজিসলেটিভ মেম্বার। এটা হলো লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার 1970। আর একজন প্রশ্ন করেছেন যে ওখানে পিডিএফ দেওয়া হয়েছে, পিডিএফ এর মধ্যে কিন্তু লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার আছে। আর হলো আরেকজন একটা দিচ্ছেন যে নেতৃত্ব কি, বঙ্গবন্ধুর ক্যারিসমেটিক নেতৃত্ব সম্পর্কে আলোচনা করুন। এখন নেতৃত্বের গুণাবলী, নেতৃত্ব কি, নেতৃত্ব কিন্তু আপনি দেখেন পরিণীতি দ্বিতীয় পত্র বইয়ের মধ্যে নেতৃত্ব শব্দটা, নেতৃত্বর সংজ্ঞাটা দেয়া আছে। পরিণীতি, আপনাদের কিন্তু পরিণীতি বইটা সংগ্রহ করতে বলছিলাম, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আর এখানে বঙ্গবন্ধুর যে ক্যারিসমেটিক নেতৃত্ব, সেটা সম্পর্কে জানতে বলা হয়েছে, মানে লিখতে বলা হয়েছে যে বঙ্গবন্ধুর ক্যারিসমেটিক লিডারশিপ বললে সেটা আপনার একেবারে তিনি যে 1930s যখন সে ইয়ার সাথে দেখা করছেন, 18 বছর বয়সে 1938-এ যখন শেরে বাংলাকে ফজলুল্লাহ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তিনি দেখা করেছেন স্কুলে, যখন তিনি স্কুলে পড়েন, তখন থেকে যে তার নেতৃত্ব, যে স্কুলের ভাঙা টিনের নিয়ে তিনি উপস্থাপন করেছেন, সেখান থেকে নিয়ে আসতে হবে। সেখান থেকে তারপরে মুসলিম লীগের অন্যতম সদস্য ছিলেন, তারপরে হলো পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন 1948-এ। এই যে নেতৃত্ব, তারপরে হলো তার নেতৃত্বের গুণাবলীর মধ্যে ছিল যে তিনি ছাত্রলীগের ছাত্র নেতৃত্ব দিয়েছেন, তারপরে হলো তিনি কনিষ্ঠতম মন্ত্রিত্ব লাভ করেছেন, তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন 1957-এ। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব গ্রহণ করেছেন। এরপরে তিনি চাকুরি ছেড়ে দিয়ে তারপরে তিনি আবার দলের মানে চা বোর্ডের চাকরি ছেড়ে দিয়ে আবার হলো দলের নেতৃত্ব নিয়েছেন। তারপরে হলো তিনি 62 সালে মানে আগরতলায় গিয়ে তিনি ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী, তার সাথে তিনি সচিন্দ্রলাল তার সাথে যে বৈঠক করেছেন, এবং এই বৈঠকটির ব্যাপারে বলা হয়েছে। আমি কল করবো একটু, আমি ক্লাসে। তো বিষয় হচ্ছে যে সেখান থেকে আসবেন, 6 দফার উত্থাপন করার কথা বলবেন। তারপরে তিনি কতদিন জেল খাটছেন সেটা, যে 4675 দিন তিনি স্বাধীনতার জন্য জেল খাটছেন, এবং সরকারি হিসেবে 3053 দিন, এইটা উপস্থাপন করবেন। দেন হলো আপনার স্বাধীনতা ঘোষণার কথা উপস্থাপন করবেন। তারপরে হলো বাংলাদেশের নেতৃত্ব নেয়া, এবং তিনি জীবদ্দশায় 126টি দেশের স্বীকৃতি, এবং বঙ্গভবনের তালিকা আছে 146টি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হিসেবে 126, আর বঙ্গভবনের তালিকা আছে 146টি। 146টি দেশের তিনি স্বীকৃতিপত্র গ্রহণ, মানে স্বীকৃতি আদায় করেছেন বাংলাদেশের পক্ষে, এবং 17টি সংস্থার সদস্যপদ লাভ করেছে তার নেতৃত্বে।
তার মানে বঙ্গবন্ধুর এই কাশ্মীরি নেতৃত্ব বলতে এটাকে ডিফেন্ড করবে। এটা পরীক্ষা আসছিল, এটা এরকমের হুবহু কোশ্চেন আর আসবে কিনা বলা যায় না। ভাষা আন্দোলনের ফলাফল, ভাষা আন্দোলনের ফলাফল এটা তো এসে দেয়া আছে, মানে যেহেতু আপনি বলছেন ভাষা আন্দোলনের ফলাফল, ভাষা আন্দোলনের ফলাফল যদি বলেন বাঙালি জাতীয়তাবাদের প্রতিষ্ঠা বা জাতীয়তাবাদের উত্থান লিখতে হবে, উত্থান। নাম্বার 2, ভাষার অধিকারের প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন, গণতান্ত্রিক চেতনার উদ্ভব, সাংস্কৃতিক আন্দোলনের রূপরেখা, দেখা যায় আল্লাহ জানে, সাংস্কৃতিক আন্দোলনের রূপরেখা, প্রণয়ন। নাম্বার 5, ঐতিহাসিক মর্যাদা লাভ, বাঙালি জাতির অধিকার আদায়। এই তো, এখানে জাস্ট অবজেক্টিভ স্টাইলে আপনি 5টা পয়েন্ট দিলে খুবই সুন্দরভাবে উত্তর হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্বাধীনতা ইশতেহার ঘোষণার মধ্যে পার্থক্য কি? স্বাধীনতার ইশতেহার ও ঘোষণার পার্থক্য। এখানেই ঘোষণা লিখি, স্বাধীনতার ইশতেহার ও ঘোষণার পার্থক্য। স্বাধীনতার ইশতেহার এবং ঘোষণার পার্থক্য মনে রাখবেন। ইশতেহার হলো একটি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণাপত্র, ইশতেহার বলতে এটাকে বোঝায়। আর স্বাধীনতার ঘোষণা যেটা, এটা হলো যে আনুষ্ঠানিক মত প্রকাশকে বোঝায়। এই দুইটা দিয়ে শুরু করে এরপরে আপনি নিচে যে জিনিসটা লিখবেন সেটা, ইশতেহারটা হলো যে 3 মার্চ 1971। আপনাদের পিডিএফ মনে পেয়েছেন, আমি 4টা পিডিএফ দিয়েছি আজকে, 4টা পিডিএফ। একটা হলো বাংলাদেশের সাজেশনের একটা পিডিএফ সাজেশন কিন্তু কনসাইজ হবে। যেমন শান্তির পদক, আজকে একটা আমরা দিচ্ছি যে বঙ্গবন্ধু যে শান্তি পদক, এটা কিন্তু পরীক্ষায় আসবে, রিটেনে আপনাদের আসবে ইনশাল্লাহ। কোন জায়গায় আসবে জানি না, রচনা আসতে পারে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায় আসবে। তো এগুলো কনসাইজ হবে। লাস্টে আমরা যখন রিভিশনে যাব, যদি সময় থাকে ইনশাল্লাহ, তখন কনসাইজ করে আমরা আলোচনা করতে পারবো। ঠিক আছে, আপনাদের আমি আজকে খুব শর্ট ক্লাস দেবো, আগামীকালকে আমি সকাল 8টায় আবার ক্লাস দেবো ইনশাল্লাহ। আমি আজকে সারাদিন, মানে শুক্রবার দিন এত প্যারা থাকে, সামাজিক পারিবারিক একটা বিষয়। আর বিষয় হলো যে আমার কালকে হলো মক ভাইবা, সেখানে গেস্টদের রেডি করা, এবং 60 জনের মতো নিবন্ধন করেছে, মানে রেজিস্ট্রেশন করেছে যে কালকে মক ভাইবা দিবে। তাদের এই ভাইবার ব্যাচটা একটু ম্যানেজ করতে হয়েছে। আর তাছাড়া হলো মোবাইলটা অ্যাক্সিডেন্টলি আমি চার্জারটা পাই না, দেখুন আমি মানে চার্জ দিতে পারি নাই, তো চার্জও নাই। আর একটা হলো ঢাকায় চলে যেতে হবে। কালকে 8টায় আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমি ক্লাস দেবো ইনশাল্লাহ। তো বিষয় হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ঘোষণা 3 মার্চ 1971 যেটা ইশতেহার, আর ঘোষণাটা হলো 26 মার্চ 1971। এবং এটা করেছে শাহজাহান সিরাজ, ছাত্র নেতা ছিল শাহজাহান সিরাজ, একসময় আওয়ামী লীগ করতে, পরে বিএনপির এমপি হয়ে মন্ত্রী হয়ে চলে যায়। এবং উনি 26 মার্চ বঙ্গবন্ধু। এই ইশতেহারের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ইশতেহার যদি কারোর কাছে প্রিলি বইটা থাকে, প্রিলি গাইডটা যদি থাকে, একেবারে ওখানে পয়েন্টগুলো ভালো করে পড়েন, কি কি কথাবার্তা লেখা আছে ইশতেহারের মধ্যে, যে বিষয়গুলো আছে
নাম্বার 1 যেটা, বঙ্গবন্ধুকে সর্বাধিনায়ক ঘোষণা করা হয়েছে, বঙ্গবন্ধুকে সর্বাধিনায়ক ঘোষণা করা হয়। এরপরে হলো যে ওখানে যে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান ছাত্রলীগকে বাংলাদেশ ছাত্রলীগ করার প্রস্তাব অনুমোদন, যদি এটা হয়েছে কয়েকদিন পরে, প্রস্তাবটা ওখানে অনুমোদন করা হয়েছে। এখানে কিন্তু বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয়েছে। আবার এখানে কিন্তু যে 1 মার্চে যে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠিত হয়েছে, এটাকে সম্প্রসারণের কথা বলা হয়েছে। এবং কৃষক শ্রমিক জনতাদের জন্য সমাজতান্ত্রিক সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার ঘোষণা করা হয়েছে। কৃষক শ্রমিক জনতার ঐক্যের ভিত্তিতে সমাজতান্ত্রিক সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সমাজতান্ত্রিক সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা। সমাজতন্ত্র এবং সাম্যবাদ দুইটা ভিন্ন জিনিস, মানে ভিন্ন জিনিস কিন্তু একই, মানে সমাজতন্ত্রের চাইতে সাম্যবাদটা উপরে। আমি যদি সংক্ষেপে বলি, সমাজতন্ত্র হলো জাস্ট একটা ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক একটা বিষয়। অর্থাৎ সমাজতন্ত্রের অর্থ ব্যবস্থায় বলা হয় যে সকল সম্পত্তি রাষ্ট্রের, জনগণের সম্পদ থাকবে না, রাষ্ট্রের সম্পত্তি থাকবে, প্রতিটি জনগণ রাষ্ট্রের জন্য কাজ করবে এবং রাষ্ট্রীয় সম্পত্তি থাকবে, রাষ্ট্রীয় সবকিছু থাকবে। আর ব্যক্তিগত বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে এটাকে মানে এখানে বিবেচনা করা হয় না। এখানে গণতান্ত্রিক মূল্যবোধের কোনো ধারণা থাকবে না, থাকবে হলো এলিট শ্রেণী যারা হলো সমাজে কর্তৃত্ব স্থাপন করতে পারবে, সেই কর্তৃত্ববাদীদের দ্বারা পরিচালিত হবে। সাম্যবাদ হলো শ্রেণী বৈষম্যহীন সমাজ। শ্রেণী বৈষম্যহীন সমাজটা হলো কমিউনিজম বা সাম্যবাদ। শ্রেণী বৈষম্য বলতে বোঝায় কি? বোঝায় হলো যে একই শ্রেণীর মানুষ একই সুবিধা ভোগ করবে, এখানে শ্রেণী বৈষম্য থাকবে না। যেমন আমি শিক্ষক, আরেকজনও শিক্ষক, আমি ফোমের চেয়ারে বসবো, আরেকজন কাঠের চেয়ারে বসবো, এটা হবে না। প্রত্যেকটা স্টুডেন্ট আছে, কেউ স্টুডেন্ট যদি এখানে স্কুলে কেউ মাইক নিয়ে কথা বলবে আর কেউ খালি গলায় কথা বলবে, এটা হবে না। মানে একই শ্রেণীর মানুষ একই সুবিধা ভোগ করবে, এটা হলো পরিবর্তন করা হয়েছে। এবং এগুলো হলো ৭২ সংবিধানে ফিরে যাওয়ার একটা প্রতিচ্ছবি, এবং এই ফিরে যাওয়ার প্রতিচ্ছবিটাই হলো পঞ্চদশ সংশোধনী। প্রধানত সকল ক্ষমতার মালিক জনগণ ব্যাখ্যা করেন। একেবারে ভাই আপনি ৭ম অনুচ্ছেদটা পড়েন, ৬ এবং ৭ অনুচ্ছেদ পড়েন, ওখানে আপনি উত্তর পেয়ে যাবেন একেবারে, যে সকল ক্ষমতার মালিক জনগণ। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও আইনের আশ্রয় লাভের অধিকার ব্যাখ্যা করুন। এটা ২৭ এবং আপনি ৩১ অনুচ্ছেদটা পড়বেন, ২৭ এবং ৩১ অনুচ্ছেদ। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও আইনের আশ্রয় লাভের অধিকারী। কোন পরিস্থিতিতে মৌলিক অধিকার সমূহ সাময়িকভাবে স্থগিত করা যায়? জরুরি অবস্থার সময়। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলো সাময়িকভাবে স্থগিত করা যায়, তাও কিন্তু সব না, ৬টি অনুচ্ছেদ জরুরি অবস্থার মধ্যে ৬টি। এই জন্য বলি যে প্রিলির আপনি আপনাদের কাছে বলি, যদি প্রিলি বেসিক ভিউটা থাকে, সংবিধানের প্রিলির গাইডটা ভালো করে পড়ে যান, ভালো করে প্রিলির গাইডে যে আছে একেবারে, তারপর পড়াও আছে যারা বেসিক ভিউ পড়ছেন, প্রিলির সংবিধান অংশটা একবারে একটা টানা দেন। এখন যে প্রশ্ন যে ছোট ছোট পার্ট আসে এবং পার্টের মধ্যে যে কিছু ক্লু থাকে, সেগুলো আপনি ওখান থেকে দেখেন। আমি আপনাকে যদি সাজেশন দিতে বলেন, আমি বলবো যে ১ নম্বরে প্রিলি গাইড বেসিক ভিউ, একবার রিডিং সংবিধানের জন্য, একবার রিডিং। নাম্বার 2 যদি বলেন, সেটা বলবো আমি যে যে কোনো গাইড থেকে বিগত পড়া, বিগত রিটেন প্রশ্ন। এখানে অনেক গদবাঁধা লেখা, প্রচুর গদবাঁধা লেখা। এবং আমি মনে করি যে প্রিলির যে মানে যে কোনো বিগত প্রশ্নের, যেটা আমি যে আপনাদের বিগত প্রশ্নের যে আলোচনাটা করছিলাম ওই যে আউটলাইনের মধ্যে, ওই আলোচনাটা কিন্তু ফোকাস করেন, ওই আলোচনাটা ফোকাস করে তারপরে এখানে পড়তে যান। আর নাম্বার 3 হলো বিশেষ করে ১৫২ অনুচ্ছেদটা একটু ভালো করে দেখেন। এই অনুচ্ছেদটা ভালো করে পড়তে হবে, কারণ এখানে ছোট ছোট বিষয় আছে। রাজনৈতিক দল কাকে বলে, পুলিশ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, এখানে ছোট ছোট দেখবেন অনেক ছোট ছোট টার্মিনোলজি আছে, সেগুলো ওই ১৫২ অনুচ্ছেদ থেকে পাবেন। ঠিক আছে, এই 3টা জিনিস পড়েন। ঠিক আছে, আর আপনাদের সাথে আমার কালকে দেখা হবে ইনশাল্লাহ, কালকে 8টায় ইনশাল্লাহ, কালকে 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস নেবো, 10টা থেকে ভাইবা আগামীকাল 8টায় ক্লাস হবে ইনশাল্লাহ। আমি পোস্ট দিয়ে দিচ্ছি সকাল 8টায়, আর বিকেল 4:30টায় পরীক্ষা, সেটা আমার পরীক্ষা গ্রুপে আমি জানিয়ে দিয়েছি, এবং যারা অনলাইন পরীক্ষা দিবে তাদেরও অনলাইন গ্রুপে জানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে পর্যন্তই। আই এম সরি টু সে, কালকে 8টায় দেখা হবে ইনশাল্লাহ।